গত বৎসর গঙ্গোত্রীর পথের যেখানে শেষ করেছিলাম, এবছর শুরু করেছিলাম সেই অমরনাথের পথে। তাই আমাদের যাত্রা শুরু হলো 7 জুলাই, মহাদেবকে স্মরণ করে। জম্মুতে নেমে যখন ভগবতীনগর বেস ক্যাম্পে পৌঁছালাম, তখন প্রায় দুপুর 2টো। ওখানে কিনে নিতে হয় সিম কার্ড আর আমরা লাঞ্চও সেরেছিলাম ওই বেস ক্যাম্পের ভান্ডারাগুলোতে। এইভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে বেস ক্যাম্পে ঘুরতে বেরোলাম। এখানের ভান্ডারগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, হরেক রকমের মিষ্টি, ফল, সালাড, কি নেই, খাবারের এলাহি ব্যবস্থাপনা আছে। চলে গিয়েছিলাম ডরমিটরিতে, শুয়ে পড়লাম। একটু চোখও বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কান বন্ধ করার উপায় ছিল না। ডরমিটরিতে তখন কয়েক শত যাত্রী মনের বিভিন্ন কথা বলে চলছে। এইভাবে রাত্রি 2টোর সময় গিয়ে বাস ধরলাম। ঠিক সকাল 9টার সময় পৌঁছে গেলাম সেই ভান্ডারাতে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বানিহার ভান্ডারা। এখানেই আমাদের সেরে নিতে হবে লাঞ্চ। সমস্ত বাস যা কনভয়ের মতো ছিল এক জায়গায় দাঁড়িয়ে। আমরা হেঁটেই চলেছি ভান্ডারাগুলোর উদ্দেশ্যে, কিন্তু ভান্ডারাগুলোতে পৌঁছে মন ভরে গেল। কি নেই খাবার সেখানে, যা চাইবেন তাই পাবেন, তবে নিরামিষ। লাঞ্চ সেরে এগিয়ে চললাম আবার আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে এই বাস ধরার উদ্দেশ্যে। এইভাবে সেনা কনভয়ের মধ্য দিয়ে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো। এখানে এসে বুঝতে পারলাম
জেড প্লাস নিরাপত্তা কাকে বলে? এগিয়ে চলছি আমরা শ্রীনগর কন্যাকুমারী জাতীয় হাইওয়ে ধরে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি টানেল অতিক্রম করেছি। তার মধ্যে শ্যামা প্রসাদ মুখার্জি টানেল হচ্ছে সব থেকে বড়, যার মধ্য দিয়ে যাত্রা করা একটা আলাদা থ্রিলিং আছে, সেটা আমরা বুঝতে পারলাম। প্রায় 9.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল অসাধারণভাবে তৈরি হয়েছে। তার আগেও আমরা পেরিয়ে এসেছিলাম বানিহাল টানেল। এখন আমরা চলেছি অনন্তনাগ জেলা সদরের মধ্যে দিয়ে। দুপাশে সেনাবাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। জাতীয় সড়কের দুপাশের রাস্তাগুলো সমস্ত বন্ধ করা, কোনরূপ কেউ প্রবেশ করতে পারবে না এই সেনা কনভয়ের মধ্য দিয়ে। রাস্তার দুপাশে কঠোর পহরায় দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা। যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সেনা দৃঢ় সংকল্পিত। অনন্তনাগ থেকে প্রায় কয়েক মাইল পথ চলে এসেছি। এখন রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি সুগভীর খাত আর ঝোপঝাড়ে ভর্তি, আর অনেক নিচে বয়ে চলেছে একটি অপূর্ব সুন্দর নদী। বড় সুন্দর লাগছিল দেখতে। সাদা পাথর ও বালির উপর দিয়ে এঁকে বেঁকে চলেছে কোনো এক যেন নীল রেখা। হঠাৎ করে মনে হলো আমরা তো লিডারের তীর ধরেই চলেছি। এটাই তো লিডার উপত্যকা, আর এই লিডার হলো পেহেলগামের প্রাণ প্রবাহ। পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। এখনই বেশ ঠান্ডা লাগছে এই উপত্যকা। অসাধারণ লিডার নীল জলকে যেন চুম্বন করছে। অপূর্ব সেই দৃশ্য দেখে মোহিত হয়ে গেলাম। লিডারের পাড়ে বসে তখন লিডারকে শুধু দেখেই চলেছি। ধাপে ধাপে লিডারের টলমল নীলাভ জলরাশি নৃত্য করতে করতে যেন নেমে আসছে। আর এই ছন্দের দরুন যে ফেনা তৈরি হয়েছে, পড়ন্ত বিকেলের সূর্যরশ্মি যেন মুক্ত ঝরিয়ে দিয়েছে। বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম লিডারের পাড়ে। অপরূপা লিডার এক কথায় অনবদ্য। বেশ কিছুক্ষণ সময় এখানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। লিডারের পাড় ধরেই যে রাস্তাটা চলে গেছে, শেষ রাতেই শুরু হয়েছিল আমাদের প্রস্তুতি।
আজ যে আমাদের প্রকৃত যাত্রা শুরু হবে অমরনাথের পথে। চন্দনবাড়িতে পৌঁছে তখন আমরা খুব ব্যস্ত। RFID কার্ড, লাগেজপত্র চেক করে ট্রেকিং এর ছাড়পত্র পেয়ে গেলাম। তখন ভোরের আলো সদ্য ফুটেছে। এই পথ ধরে মাতা পার্বতীকে নিয়ে পৌঁছেছিলেন পবিত্র অমরনাথ গুহায় অমরত্বের তথ্য ব্যাখ্যা করার জন্য। বিভিন্ন মহাযোগীরা এই অমরনাথের পথ ধরেই পদচারণ করে গিয়েছিলেন। আমিও আজ সেই পথে পথিক হব। ভাবতে ভাবতে মনের মধ্যে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হলো। শরীরের রোমগুলো যেন খাড়া হয়ে গেল। কিন্তু পরক্ষণেই ভাবি, এই পথে মহাযোগীদের পদছাপ আজও থেকে গিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিতে যা কখনোই গোচরে আসবে না। তাই ট্রেকিং শুরু করার আগে এই পথকে একবার প্রণাম করে নিই। তার সঙ্গী সাথীদের এই পথেই ত্যাগ করে গিয়েছিলেন। আর চন্দনবাড়িতে তিনি মুক্ত করেছিলেন তার শিরস্ত্র চন্দ্রদেবকে। এইসব ভাবছি আর শিহরিত হচ্ছি। তবে আজকের ট্রেকিং সব থেকে কঠিনতম। প্রায় 1500 ফুট খাড়া পথ পেয়ে পৌঁছাতে হবে পিছু টপ। মোহিত হয়ে গেলাম। ঘন সবুজ পাহাড়, লম্বা লম্বা সবুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে, আর পাশেই খরস্রোতা সাদা লিডার। এক যেন স্বপ্নের দেশের মধ্য দিয়ে চলেছে। আর পাহাড়ের চূড়ার সকালের মিষ্টি রোদ যেন সোনা মেখেছে। টপের পথের বেশ দুর্নাম আছে। পিছুর জিগজ্যাগ প্রচন্ড চড়াই, বুক যেন ফেটে যাচ্ছে। তবে সোনা দেওয়া রোদ আজ এই কষ্টকেও যেন হার মানিয়ে দিয়েছে। আমরা কঠোর পরিশ্রম করে চড়াই ভেঙে চলছি পিছুর উদ্দেশ্যে। চলার বেগও বেশ কমছে। মাঝে মাঝে কয়েক সেকেন্ডের বিশ্রাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পিছু টপে। পিছু টপের এই কঠিন চড়াই ভাঙা বেশ কষ্টকর। চলতে চলতে এক সুন্দর ঝর্ণা মনটা ভরিয়ে দিল। আমরা পৌঁছালাম পিছু টপে। কিছুক্ষণের বিরতি নিলাম ভান্ডারাগুলোতে। একটু ব্রেকফাস্ট ছেড়ে পিছুকে ছেড়ে এগিয়ে চললাম। আজ আমাদের উদ্দেশ্য শেষনাগের বেস ক্যাম্পে পৌঁছানো।
এগিয়ে চলছি। তবে এখন আর সেরকম চড়াই নেই। সহযাত্রীদের অনেকেই ছাড়া হয়েছে। মোবাইলে চেষ্টা করেও তাদের ধরতে পারলাম না। লিডারের তীর ধরে চলছি। তবে যতই চলছি ততই যেন সৌন্দর্য বেড়ে চলেছে। ঈশ্বরের নিপুণ হাতে যেন এক তুলির টান। আমরা এখন প্রায় সমতল থেকে 11,000 ফুট উচ্চতায় পদচারণ করছি। এখানের পাহাড়ে পাথর কম, মাটি বেশি, তাই কাশ্মীর যেন এক সবুজের গালিচা, এক সুন্দরী ঝর্ণা আমাদের পথ চলার ক্লান্তিকে একদম মুছে দিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম। এইভাবে চলতে চলতে পৌঁছে গেলাম জজিবালে। এখানের ভান্ডারাগুলো অসাধারণ। বিভিন্ন সুস্বাদু খাবারের প্রসাদ নিয়ে যাত্রীদের সেবায় সর্বদা যেন প্রস্তুত। নাম না জানা এক অপূর্ব সুন্দরী ঝর্ণা দেখা পেলাম। চারিদিকে রোদ চকচক করছে। গরম এতটা লাগছে যে জ্যাকেট খুলে দিতে বাধ্য হলাম। নির্মল মেঘমুক্ত নীলাকাশ এক অনন্য রূপ ধারণ করেছে। তবে পথ চলতে আমরা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। পেছন থেকে ঘোড়াদের ফুস শব্দ মনের মধ্যে একটু হলেও আতঙ্ক তৈরি করছিল। চলছি তো চলছি, পথ যেন আর শেষ হয় না। এখন এই নীলাকাশ এর পথ আমাদের এক অনন্য মনকে ভুলিয়ে তুলেছে। প্রায় 12 কিলোমিটারের বেশি পথ অতিক্রান্ত করে ফেলেছি। তবু নিজের মধ্যে তাজা ভাব এখনো অনুভব করছি। তাই একবার জয় ফুলে বলে একটু নৃত্য করে ফেললাম, নিজেকে চার্জ রাখার জন্য। জয় ফুলে जरूर बोलिए जय फूले। da da da
এখন আমরা এগিয়ে চলছি শেষনাগের উদ্দেশ্যে। চলছি প্রকৃতির শোভা নিতে নিতে। হঠাৎ এক নাম না জানা অপূর্ব সুন্দরী ঝর্ণা দেখতে পেলাম। সত্যি মনটা যেন ভরে গেল। এই ঝর্ণার কাছে এসে চোখে মুখে জল দিয়ে একটু স্বস্তি পেলাম। চোখের সামনে একটা গ্লেশিয়ার দেখতে পেলাম। শেষনাগ হ্রদের কাছে প্রায় এসে পড়েছি। দূর থেকে দেখতে পাচ্ছি বাঁদিকের খাড়া পাহাড় আর তার নিচে নীলগঙ্গা অর্থাৎ লিডারকে দেখতে পাচ্ছি। নীল লিডার গিয়ে পড়েছে এক ঘন নীল হ্রদে, অর্থাৎ লিডার নদীর উৎপত্তি স্থল হলো এই শেষনাগ হ্রদ। এসে পৌঁছালাম শেষনাগ হ্রদের তীরে। এখন আমরা দাঁড়িয়ে আছি শেষনাগ লেকের তীরে। কথিত আছে মহাদেব মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনাতে গিয়েছিলেন অমরনাথের গুহাতে। অমরনাথের পথে তিনি তার বিভিন্ন সঙ্গী সাথীদের ত্যাগ করে গিয়েছিলেন। এই শেষনাগ হ্রদে তিনি তার সাথী বাসুকি নাগকে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। জনশ্রুতি আছে আজও বিভিন্ন বা বিশেষ দিনে এই শেষনাগকে এই হ্রদের মধ্যে দেখা যায়। যাই হোক, এটা মিথ হোক বা মানুষের বিশ্বাস, আজও শেষনাগ বেঁচে আছে এই শেষনাগ লেকের মধ্যে। শেষনাগ হ্রদের কাছে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। হ্রদের পেছনে দুই পাহাড়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক হিমবাহ, ঘন নীল আকাশ, মাঝে মাঝে রূপালী মেঘের আনাগোনা, যেন তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। এই সুন্দর লেকের ধারে বসে দু চোখ দিয়ে শেষনাগের সৌন্দর্য উপভোগ করছি। এখান থেকে শেষনাগ বেস ক্যাম্প প্রায় 1.5 কিলোমিটার। কিন্তু অপরূপা শেষনাগকে ত্যাগ করেই আমাদের এগিয়ে চলতে হবে শেষনাগ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ, কিন্তু এগিয়ে চলতে পর্বে আমরা অমরনাথের
পথে না সমস্ত উদ্দেশ্যে গল্প অবশ্যই শুনবেন। চেষ্টা করব নিজের সাধ্যমতো শেষ নাগের জয় সৌন্দর্য অমরনাথজি কি, জয় বাবা বর্ষারি, যতই বলা যাক তা কিন্তু প্রকাশ করা